আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি বল চ্যাপ্টারের 4 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের মাঝে মোহাম্মদ তানভীরুল হাসান। পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে। তো আজকে আমাদের 4 নম্বর লেকচারে কন্টিনিউ করব গত ক্লাসে যেখানে শেষ করছি সেখান থেকে। নিউটনের গতির পারস্পরিক রূপান্তর থেকে গত ক্লাসে শেষ করছিলাম। তো আজকে আমরা শুরু করব সংঘর্ষ টপিকটা নিয়ে। এখন সংঘর্ষ জিনিসটা কি, এটা আই হোপ যে তোমাদেরকে বুঝাই দিতে হবে না। তবে আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন তুমি সাইকেল চালানো শিখতেছো, নতুন চালাইতেছো হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে দেয়ালে হিট করছো, এটা একটা সংঘর্ষ। আবার তুমি মোটরসাইকেল দিয়ে যাইতেছো, সামনে থেকে একটা বাস আসতেছে, একদম সামনাসামনি অ্যাক্সিডেন্ট হইলো, এটা একটা সংঘর্ষ। এছাড়া সংঘর্ষ আরও কি উদাহরণ হইতে পারে? সংঘর্ষের আরও উদাহরণ হইতে পারে, কিছুদিন পরপর নাসা নিউজ করে যে অমুক অ্যাস্ট্রয়েড পৃথিবীকে হিট করতে পারে। যদি হিট করে তাহলে ওইটা হবে অ্যাস্টেরয়েডের সাথে পৃথিবীর সংঘর্ষ। ডাইনোসর যে বিলুপ্ত হয়েছে, অ্যাস্টেরয়েড পৃথিবীতে হিট করছিল, সংঘর্ষ হয়েছিল, এই কারণেই মূলত ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, তো সংঘর্ষ জিনিসটা আমরা সবাই জানি, এর ইংলিশ টার্মটা হচ্ছে কলিশন। এখন সংঘর্ষ দুই ধরনের, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই দুইটা টার্ম সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে এর পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার। ওইখানে সংঘর্ষ যে সংজ্ঞাটা দেব স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষের, ওই সংজ্ঞার মধ্যে যে টার্মগুলো ইউজ করবো ওই টার্মগুলোর মিনিং বুঝতে পারবা এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টার পড়ার পরে। সো আমি রেকমেন্ড করব যে এখন জাস্ট ডেফিনেশনটা মুখস্থ করে রাখো, নেক্সট চ্যাপ্টারে অবশ্যই এটা হেল্প করবে তোমাকে। স্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা হচ্ছে যে সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে। এখন হোয়াট ইজ গতিশক্তি? আচ্ছা, আগে অস্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞাটা দিয়ে ফেলি। হ্যাঁ, অস্থিতিস্থাপক সংঘর্ষের সংজ্ঞা হবে একদম সেম টু সেম, শুধুমাত্র লাস্টে একটা না যুক্ত হবে। তো তোমাদের এখন একটু পরিশ্রম করতে হবে, যে আবার নতুন করে লিখতে হবে এই সম্পূর্ণটুকু। আমি অবশ্য শুধুমাত্র কপি পেস্ট করে দিতে পারছি যদিও। আচ্ছা, তো এই গতিশক্তি যে হচ্ছে টার্মটা, এই টার্মটা তোমরা এখন বুঝবে না, তবুও গতিশক্তি সম্পর্কে কিছু কথা বলি। তো এই গতিশক্তিকে প্রকাশ করে কে দ্বারা। এটাকে হয়তোবা এসএসসির বইয়ে টি দ্বারাও মাঝে মধ্যে প্রকাশ করা হয়ে থাকে, আবার কে দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। বাট আমি তোমাকে সাজেস্ট করতেছি তোমরা সবসময় কে ব্যবহার করবে। লিখবে, এর পর সাবস্ক্রিপ্ট হিসেবে কে লিখবে, মানে এর ডান পাশে ছোটো করে নিচে কে লিখবে। তো এই কে গতিশক্তি ইকুয়ালস টু হবে হাফ এম ভি স্কোয়ার। এখন এই এম এবং ভি, এই দুইটার পরিচয় অলরেডি আমরা জানি। এম হচ্ছে ভর, ভি হচ্ছে ব্যাক। তো হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এটা কি? গতিশক্তি নির্ণয়ের সূত্র। এখন দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষে এই গতিশক্তি জিনিসটা সংরক্ষিত থাকে, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি সংরক্ষিত থাকে না। এখন বুঝলাম আমরা গতিশক্তি কি, বুঝলাম মানে জাস্ট সংজ্ঞাটা দেখছি। এখন এখানে আমাদের আরেকটা টার্ম আছে। কি আরেকটা টার্ম হচ্ছে, আমি গ্রিন কালার ইউজ করে তোমাদেরকে দেখাই। এই যে এই টার্মটা সংরক্ষিত থাকে, এই কথাটার মানে কি? এই সংরক্ষিত থাকা বা সংরক্ষিত না থাকা কথা দুইটার মানেটা কি আসলে? এই সংরক্ষিত থাকার কথা মানে কি জানো? সংরক্ষিত মানে হচ্ছে ঘটনার আগের সমষ্টি এবং
ঘটনার পরের সমষ্টি সমান হবে। বুঝতে পারছো আমার কথা? এর মানে কি জানো? ধরো ঘটনার আগে কোনো একটা ঘটনা, যেমন ধরো তুমি হচ্ছে সংঘর্ষই ধরো, দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তো দুইটা গাড়ির মধ্যে ধরো প্রথম গাড়ির ব্যাগ ছিল U1 আদি ব্যাগ, দ্বিতীয় গাড়ির আদি ব্যাগ হচ্ছে U2। আর সংঘর্ষের পরে প্রথম গাড়ির শেষ ব্যাগ V1, দ্বিতীয় গাড়ির শেষ ব্যাগ V2। এখন ঘটনার আগের সংরক্ষিত, এখন গতিশক্তি যদি সংরক্ষিত থাকতে চায়, তাহলে ঘটনার আগের গতিশক্তির সমষ্টি, সামেশন দ্বারা কী বোঝায়? সমষ্টি ইকুয়ালস টু সামেশন ঘটনার পরের সকল গতিশক্তির সমষ্টি। এখন ঘটনার আগের বিষয়গুলো লক্ষ্য করো। গতিশক্তিকে হাফ mv² সূত্র শিখছি, যেখানে v হচ্ছে তার ব্যাগ। যখন তুমি গতিশক্তি নির্ণয় করতেছো, ওই সময়টায় একদম এক্সাক্ট ওই টাইমটায় কতটুকু ব্যাগে সে চলতেছে, এটাই হচ্ছে হাফ mv² সূত্রে v এর পরিচয়। তো আদি ক্ষেত্রে, প্রথম গাড়ির ক্ষেত্রে যদি দেখো, তাহলে কি হবে? হাফ m1 u1² প্লাস দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে হাফ m2 u2² সমান সমান কি হবে? ঘটনা বা সংঘর্ষ বা অ্যাক্সিডেন্ট ঘটার পরে গতিশক্তির সমষ্টি হাফ m1 v1²। কারণ কি? সংঘর্ষের পর তার প্রথম গাড়ির শেষ বেগ হয়ে গেছে v1, আর সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির শেষ বেগ হয়ে গেছে কি? v2। তো হাফ m2 v2²। তো এই যে যে সমীকরণটা লিখলাম না, এই সমীকরণটা যদি সত্য হয়, তাহলে সেটা হবে সংরক্ষিত, অর্থাৎ বলতে পারবা তখন গতিশক্তি সংরক্ষিত। আর যদি এটা সমান না হয়, তাহলে ওই ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে গতিশক্তি সংরক্ষিত হয়নি, বরং গতিশক্তি অসংরক্ষিত। এটা যদি তোমাকে আমি বিস্তারিত আরেকটু লেখা দেই হাইলাইট করে, এটা হচ্ছে প্রথমে মুভ করি, এরপর একটা কপি করি। আচ্ছা, এখন আর একটা কালারের পেন ইউজ করি। কোনটা ইউজ করা যায়? হ্যাঁ, গ্রিনটা ইউজ করি। তো যদি ইকুয়াল টু হয়, তাহলে এটা হবে, এখানে তুমি কি মন্তব্য করতে পারবা? গতিশক্তি সংরক্ষিত বা হচ্ছে কনজার্ভড, কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভড, বা গতিশক্তি সংরক্ষিত। আর যদি এটা ইকুয়াল টু না হয়, নট ইকুয়াল টু হয়, তাহলে ওই ক্ষেত্রে তোমাকে বলতে হবে গতিশক্তি অসংরক্ষিত। অসংরক্ষিত কি? অসংরক্ষিত মানে সংরক্ষিতর উল্টা, অর্থাৎ এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড। আচ্ছা, এই সংঘর্ষ টপিকটা তোমাকে পড়ানোর মেন কারণটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা যে নীতিটা আছে, এই নীতিটা তোমাকে বুঝতে হবে। তো এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা সম্পূর্ণ বেস করে মূলত এই অ্যাক্সিডেন্টের উপরেই, যে কোন গাড়িকে ধাক্কা দিতেছে, অ্যাক্সিডেন্টের পর কেমনে চলতেছে, একসাথে হয়ে গেছে না আলাদা হয়ে গেছে, বন্দুক থেকে গুলি ছুটতেছে, অথবা বালু বোঝায় একটা ট্রাক থেকে বা বাস থেকে বালু পড়ে গেছে। এই ধরনের কেসে তোমাকে শেষ ব্যাগ, আদি ব্যাগ ইত্যাদি ইত্যাদি বের করতে বলবে কোয়েশ্চেনে। তো এই ভরবেগের সংরক্ষণশীলতার ক্ষেত্রে কে জানো? সংরক্ষণশীলতা জিনিসটা আমরা অলরেডি বুঝে ফেলছি। তার মানে ভরবেগের সংরক্ষণশীলতা কি হবে? ভরবেগের সংরক্ষণশীলতা হবে ঘটনার পূর্বে ভরবেগ তার সমষ্টি। এখন থেকে এরকম সামেশন, তারপর হচ্ছে এরকমভাবে একটা প্রকাশ করে যে কোনো একটা ধারার যদি গুণফল নির্ণয় করতে যাও, তাহলে ওই ক্ষেত্রে দেখবা পাইয়ের মতো কিছু একটা ইউজ করে। আর যদি যোগফল বোঝাইতে যাও, তাহলে এই সামেশনের মতো ইউজ করে। তো এই সাইনগুলো ইউজ করা শুরু করবা এখন থেকে, কারণ হচ্ছে স্মার্টনেস অনেক জরুরি পড়াশোনার ক্ষেত্রে। এটা তোমার প্রথমত টাইমই বাঁচাবে না, প্রথমত তোমার টাইম বাঁচাবে, দ্বিতীয়ত হচ্ছে স্যারের সামনে তোমার ইমপ্রেশনটা ভালো হবে। স্যার বুঝবে যে না, আসলে তোমার মাথায় কিছু হইলেও আছে। হ্যাঁ, আবার অতিরিক্ত পণ্ডিতি করতে যায় না। যাই হোক, আমি যেগুলো দেখাইতেছি এগুলো ফলো করার ট্রাই করবা। তো সংরক্ষণশীল মানে কি? সংঘর্ষের পূর্বে বা হচ্ছে যে ঘটনাটা ঘটতেছে ওইটার পূর্বে তাদের মোট সমষ্টি যত ছিল
তাদের শেষে হচ্ছে মানে কি ঘটনার পরে ভরবেগ তার হচ্ছে সমষ্টি, এই দুইটা কি সমান হবে, তাহলে সেই ক্ষেত্রে কি সেক্ষেত্রে হবে ভরবেগ সংরক্ষণশীল। আমি কিন্তু তোমাদের হচ্ছে পিডিএফ দিব না, বুঝছো তোমরা? তো আমি যা লিখতেছি আমি বলার সাথে সাথে তোমরা লিখে ফেলবা, আমি ধীরে ধীরে পড়াইতেছি এই জন্য। একদম পাই টু পাই, ওয়ার্ড টু ওয়ার্ড, ইভেন কোথায় কোন ডট দিতেছে এগুলো সহ নোটে তুলবা। আচ্ছা, তো ভরবেগ সংরক্ষণশীল কখন হবে তা আমরা বুঝতে পারছি। এটাকে যদি আমরা চলক দ্বারা প্রকাশ করতে যাই তাহলে কি হবে? ভরবেগ, এখন আমি অন্য কালার পেন ইউজ করি তাহলে বেটার হয়। কোন কালার পেনটা ইউজ করা যায়? ইয়েলো ইউজ করি। তো কি বলছে? ভরবেগ কখনকার ভরবেগ, পি এমন হয়ে যেতেছে কেন? এটা হচ্ছে ভরবেগ কখনকার, আদি ভরবেগ, কারণ কি সংঘর্ষের আগে মানে আদিতে তার কি তার সমষ্টি ইকুয়াল টু কি হবে ভরবেগ কখনকার সংঘর্ষের পরে। এখন ভরবেগের কি সমষ্টি, এই দুইটা সমান হবে। এখন ভরবেগ একটা ভেক্টর রাশি, তার মানে তোমাকে উপরে একটা অ্যারো সাইন দিতে হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার মূল নীতি। এখন এটার হচ্ছে সার্বিক একটা বলা যায় রূপ আছে, সার্বজনীন কাইন্ড অফ বলতে পারো তুমি, বাট এটার অনেকগুলো কেস হয়। তো সার্বজনীন বলা যায়, সার্বজনীন হ্যাঁ বলতে পারো সার্বজনীন, যদি হচ্ছে ওইটা এই 1D কেসে হয়। 1D 2D 3D জিনিসগুলো তো তোমাকে বোঝাইছি তাই না? তো 1D কেসে যদি হয় তাহলে হচ্ছে তোমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবা কি, যে M1 U1 যেহেতু সমষ্টি তাই না, প্লাস M2 U2 প্লাস M3 U3 প্লাস ডট 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 প্লাস কি, ধরো হচ্ছে n সংখ্যক গাড়ি MnUn ইকুয়াল টু কী হবে? প্রত্যেকটা গাড়ির শেষ ভরবেগ M1V1 প্লাস M2V2 প্লাস ডট 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 প্লাস nতম গাড়ির বেগ ভর ইন্টু nতম গাড়ির শেষ বেগ, এই দুইটা হচ্ছে সমান হবে। এটা কখন প্রযোজ্য? এটা প্রযোজ্য তখনই যখন হচ্ছে গাড়িগুলা এই যে এরকম রাস্তা দিয়ে হয় এইদিকে যাইতেছে এদিকে আসতেছে, এরকম গতি যদি হয় গাড়িগুলোর, তাহলে হচ্ছে ওই ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। কিন্তু এখন ধরো গাড়ির গতিপথটা কিছুটা এরকম, যে এখানে একটা ধরো বস্তু আছে, এখান থেকে হুট করে এই বস্তুটা এসে হিট করলো, হিট করে কি হয়েছে, হিট করার পর এই ওই এই যে এই বস্তুটা যায়, এই বস্তুটা হচ্ছে এই দিকে চলে গেছে, এই বস্তুটা চলে গেছে এই দিকে। এখন এটা কি, এটা ধরো থিটা কোণ উৎপন্ন করছে, এটা ফাই কোণ উৎপন্ন করছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমরা এই সূত্র ব্যবহার করতে পারবে না, ওই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে মেইন যেটা। সো এখন আমি যে এই সূত্রটা লিখে দিছি, এখন এটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এটা তো বুঝতে পারছো সবাই তাই না? আই হোপ বুঝতে পারছো। তো খুব বেশি বাঁচাইতে চাই না আমি, তবে এই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি যে M1U1 প্লাস M2U2 প্লাস M3U3 ডট 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 হাবি যাবে, এই সূত্রটা আনছে না, এই সূত্রটা প্রমাণ করা যায় নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে। প্রমাণটা দেখবা তোমরা। আমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এর প্রিভিয়াস পেজে, এর আগের পেজে যা হচ্ছে যে সূত্রটা লিখে দিছি, কোন সূত্র থেকে? ফ্রম নিউটনস থার্ড ল অফ মোশন। হ্যাঁ, নিউটনস থার্ড ল অফ মোশনে আমরা কি শিখছি? ক্রিয়া বল ইকুয়ালস টু প্রতিক্রিয়া বল, কিন্তু কি বিপরীতমুখী, যার কারণে একটা হবে মাইনাস। এখন এফ এর পরিবর্তে কি লিখতে পারো? প্রথম গাড়ির ক্ষেত্রে M1 ইন্টু, তো এফ ইকুয়ালস টু এম এ না, M1A1 ইকুয়ালস টু M2A2, আগে একটা মাইনাস হবে, এটা বুঝলো না মাইনাস দিতে। এরপরের লাইনে কি হবে? M1 এর মান কি লিখতে পারি আমরা? V ইকুয়ালস টু U প্লাস AT,
এখান থেকে এর মান লিখতে পারি ভি মাইনাস ইউ ভাগ টি। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ভাগ টি, এই সূত্রটা আমরা অলরেডি ইউজ করছি কয়েকবার। আচ্ছা, তো তাহলে কী হবে প্রথম গাড়ির ক্ষেত্রে? ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইড বাই টি, আগেই লিখব না, ইকুয়ালস টু, এই যে বারবার মাইনাস দিতে ভুলে যাই, কী হবে আগে একটা মাইনাস হবে, এম টু কি দ্বিতীয় গাড়ির শেষ ব্যাগ মাইনাস দ্বিতীয় গাড়ির আদি ব্যাগ ডিভাইড বাই, এখন সময় দেখো, দুইটা গাড়ির যখন অ্যাক্সিডেন্ট হয় ওই ক্ষেত্রে এমন কি কোনো ঘটনা ঘটে যে একটা গাড়ি 10 সেকেন্ড যাবৎ অ্যাক্সিডেন্টে লিপ্ত ছিল, আরেকটা গাড়ি 5 সেকেন্ড অ্যাক্সিডেন্টে লিপ্ত ছিল? এটা কি হয়? ধরো সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা গাড়ির, তাহলে দুইটা গাড়ি তো সমান সময় এই অ্যাক্সিডেন্টে অংশগ্রহণ করবে। অ্যাক্সিডেন্টে লিপ্ত হইয়া যার যার মতো ছিটকে যাবে, এখন চারপাশে যেই দিকে যাইতে পারে, তাই না? তার মানে সময়ের মানটা কী হবে আমার উভয় গাড়ির ক্ষেত্রে সমান। উভয় পাশ থেকে তাহলে টি কাইটা দিতে পারো। টি যদি কাইটা দাও, এখন এম দ্বারা গুণ করে দিলে এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ইউ ওয়ান ইকুয়াল টু, এই ক্ষেত্রে দেখো প্রথমে একটা মাইনাস আছে, তো মাইনাস এম টু দ্বারা ভিতরে যদি গুণ করো হবে মাইনাস এম টু ভি টু মাইনাস মাইনাস প্লাস এম টু ইউ টু। গট ইট? আই হোপ গট ইট। এটা আমি একটু উপরে তুলি। এরপরের লাইন আমরা কি লিখতে পারি? এরপরের লাইন লিখতে পারি, তুমি কি করতে পারো, এই এম টু ভি টুটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসো, এম ওয়ান ইউ ওয়ানটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো এম টু ভি টুকে, আর রাইট হ্যান্ড সাইডে এম ওয়ান ইউ ওয়ানকে নিয়ে যাও। তাহলে কি হয়, এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ইকুয়াল টু কী থাকে, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু। এখন পরবর্তীতে কী লিখতে পারো, রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড শুধু উল্টাই দিবা, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। অ্যান্ড এটাই কিন্তু আলটিমেটলি আমার প্রিভিয়াস পেজে যে সূত্রটা লিখছিলাম ওই সূত্রটা। যেমন দেখো, এই যে এক্ষেত্রে হচ্ছে এন সংখ্যক গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখানে হচ্ছে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এটুকুই ডিফারেন্স। বুঝতে পারছি? এখন নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে যদি তোমাকে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করতে বলে, তাহলে এটা তোমরা প্রমাণ করতে পারবে না? ইজি কিন্তু আসলে, তাই না? আচ্ছা, এখন ভরবেগের সংরক্ষণশীলতা, এই ক্ষেত্রে আসলে ভরবেগের সংরক্ষণশীলতা বলার পরিবর্তে বলা উচিত ছিল যে সংঘর্ষ। সংঘর্ষের কয়েকটা কেস আছে। প্রথম কেসটা কি, দুইটা গাড়ি একই দিকে গতিশীল, যেমন এটা হচ্ছে রোড, এটা রোডের ওপর এই একটা গাড়ি, ধরো এই একটা গাড়ি, সে নিশ্চিন্ত মানে ইউ ওয়ান বেগে যাইতেছে, আর সে নিশ্চিন্ত মানে ইউ টু বেগে যাইতেছে। একটু পর কি করলো, হয়তোবা কোনো কারণে ইউ ওয়ানের মান বেশি ছিল, যার কারণে পিছনের গাড়িটা সামনের গাড়িকে মারছে ধাক্কা। ধরো এটার ভর এম ওয়ান, এটার আচ্ছা এম ওয়ান এম টু তোমাকে ধরতে হবে না, যেটাকে হচ্ছে ইউ ওয়ান ধরবো না ওইটার ভর ধরে নেবে এম ওয়ান, যেটাকে ইউ টু ধরবো ওইটার ভর ধরে নেবে ইউ টু। তো এটা কি, এটা হচ্ছে তারা দুইজন সংঘর্ষে লিপ্ত হয়েছে, এরপরে কি হবে, এরপরে ধরো তারা ভি ওয়ান এবং ভি টু বেগে সংঘর্ষের পর যাওয়া শুরু করছে। তো এই যে ক্ষেত্রটা আমি দেখাইলাম, যে ইউ ওয়ান বেগে একটা বস্তু যাইতেছিল, তার সামনে আরেকটা বস্তু যাইতেছিল ইউ টু বেগে, একটু পর কী করলো, ইউ ওয়ান গতিতে যে বস্তু যাইতেছিল এটা ইউ টু গতিতে যাওয়া বস্তুকে ধাক্কা মারলো, সংঘর্ষ করলো। সংঘর্ষের পর পিছনের বস্তুর ব্যাগ হয়ে গেল ভি ওয়ান, সামনের বস্তুর ব্যাগ হয়ে গেল ভি টু। এই কেসে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কীভাবে ব্যবহার করবা? আমরা কি জানি, সামেশন অফ পি আই ইকুয়ালস টু সামেশন অফ পি এফ, না? অবশ্যই উপরে ভেক্টর সাইন দিতে হবে। এটা আমরা জানি কি জানি না? অবশ্যই জানি।
তো আদিতে মোট ভরবেগ তাহলে কি হবে? আমি কিন্তু প্রিভিয়াস পেজে এগুলো তোমাকে সব বুঝাই দেওয়া চলে আসছে অলরেডি। আদিতে ভরবেগ কী হবে তাহলে? m1u1 প্লাস m2u2, তাই নয় কি? শেষ ভরবেগ m1v1 প্লাস m2v2। এইটাই সূত্র, বিশ্বাস করো তুমি, এটাই হচ্ছে এই কেসের সূত্র। এই সূত্র ব্যবহার করে এখানে দেখা যাবে যে সবগুলো মান দেওয়া আছে, কেবলমাত্র একটা মান দেওয়া নাই, ওই একটা মান তোমাকে বের করতে হবে। এখন এই ক্ষেত্রে দেখো, আমরা যে u1 u2 v1 v2 এগুলো ব্যবহার করলাম, এই দুটার মধ্যে তোমার একটা জিনিস নিয়ে কনফিউশন হইতে পারে, সেটা হচ্ছে আদিবেগ কোনগুলো ধরব। এটা অন্য কালার দিয়ে আমি লিখা দিই তোমাদের। এটা হচ্ছে আদিবেগ মানে কি আসলে? এই ক্ষেত্রে মানে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির ক্ষেত্রে বা হচ্ছে সংঘর্ষ করার ক্ষেত্রে আদিবেগ মানের কথাটার মানেটা কি? আদিবেগ কথাটার মানে কি জানো? আদিবেগ কথাটার মানে হচ্ছে সংঘর্ষের মুহূর্তে বেগ, অথবা অন্যভাবে যদি বলি অবলিক দিয়ে, যে বেগে হিট করে। বুঝতে পারছো? এখন কথার কথা ধরো, আমি একটা টেম্পোরারিলি তোমাদেরকে একটা জিনিস বোঝাই দিই পেন্সিল দিয়ে। এই বস্তুটার প্রাথমিকভাবে তার ব্যাগ ছিল 0, কিন্তু সংঘর্ষে যখন লিপ্ত হইল তখন তার ব্যাগ ধরো হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, অ্যান্ড এই বস্তুটা সমবেগে যেতেছে 10 মিটার পার সেকেন্ড দিলে এটা আসলে বাস্তবসম্মত হয় না, ধরো এটা 2 মিটার পার সেকেন্ড বেগে যেতেছে। অ্যান্ড সংঘর্ষের সময় তার ব্যাগ 2 মিটার পার সেকেন্ড, কারণ কি সে সমবেগে যেতেছে। তাহলে এই ক্ষেত্রে u1 এর মানটা কিন্তু 0 হবে না, u1 এর মানটা হবে সংঘর্ষ করার মুহূর্তে তার ব্যাগ 5 মিটার পার সেকেন্ড হয়ে গেছে না, এই 5 মিটার পার সেকেন্ড মানটা হবে u1 এর মান। আর u2 কত? u2 তো সমবেগে যেতেছিল 2 মিটার পার সেকেন্ড, ওইটাই। বুঝতে পারছি আমরা? এটা কিন্তু অনেক বেশি কনফিউশন হয় এই জিনিসটাতে, তোমাদের এই জিনিসটাই খেয়াল রাখতে হবে। স্যাররা জানে যে তোমরা এই টাইপের জিনিসগুলো ভুল করবা বেশি, এই কারণে এগুলাই হচ্ছে বেশি বেশি দেয়। আচ্ছা, তো এখন কেস 2 কি? বিপরীত দিক থেকে এরা হিট করবে। সো আমি এই চিত্রটা জাস্ট কপি করে ফেলি, বারবার আঁকানোর চেয়ে কপি করে পেস্ট করলে ক্লাসের লেন্থটা একটু কম হবে আর কি। এখন এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে একটা জিনিসে চেঞ্জ হবে, সেটা হচ্ছে u2 এর ডিরেকশনটা u1 এর উল্টা, অর্থাৎ যাকে বলে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ধরো সামনাসামনি এটা u1 বেগে যাইতেছিল, এটা u2 বেগে আসতেছিল, সামনে গিয়ে ডিরেক্ট অ্যাক্সিডেন্ট করছে। তারা দুইজন হচ্ছে তারপরে কি হয়েছে, একই দিকে চলা শুরু করছে। এখন একই দিক, যে এই একই দিক কোন দিকে হবে এটা আসলে তোমাকে খুব বেশি মাথা ঘামাইতে হবে না, আমি সূত্রটা লিখে দিতেছি, ওই সূত্রটা ফলো করবা। লাস্টে মানের উপর নির্ভর করে তোমাদের দিক কোনটা হবে এটা ডিসিশন নিতে হবে। v1 এর মান মাইনাস আসতেছে না প্লাস আসতেছে, সেটার উপর নির্ভর করে তোমার ডিসিশন জানাইতে হবে প্রশ্নের শেষে। তো এই ক্ষেত্রে আমরা যদি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ইউজ করি, সেই সেম একই জিনিস সামেশন অফ PI ইকুয়ালস টু সামেশন অফ PF, অবশ্যই উপরে ভেক্টর সাইন। পরবর্তী লাইন কি লিখব? আমরা কি জানি m1 u1 প্লাস m2, এটা একটু পরে লিখব, ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে যে জিনিসগুলো আছে না, রাইট হ্যান্ড সাইডের জিনিসগুলো নিয়ে আমি বিন্দু মাত্র মাথা ঘামাবো না, ওগুলো যেইভাবে আছে ওইভাবে থাক, ওগুলায় পরিবর্তন আনবো প্রশ্নে কিভাবে ডেটা দেওয়া আছে সেটার উপর নির্ভর করে। কিন্তু লেফট হ্যান্ড সাইডে বিষয়গুলো দেখতে হবে। লেফট হ্যান্ড সাইডে দেখো, আমি একটা ম্যাথ করাইছিলাম এরকম, ব্যাগের দিকের উপর ভিত্তি করে।
দেখো আমি M1U1 এই জিনিসটা পজিটিভ ধরে নিছি না, তার মানে আমি কি গণ্য করছি আসলে এটা, যে U1 যেদিকে যাইতেছে ডান দিকে, এই ডান দিককে আমি পজিটিভ ধরছি, তাহলে বাম দিক তো অবশ্যই নেগেটিভ হবে, কমন সেন্স, তাই না? তার মানে M1U1 যদি হয় তাহলে M2U2 এর ক্ষেত্রে U2 এর আগে একটা মাইনাস বসানো আমাদের উচিত না? ব্যাক তো একটা ভেক্টর রাশি, সো ভেক্টরের ক্ষেত্রে তো আমরা ডিরেক্ট যোগ বিয়োগ করতে পারবো না, ভেক্টরের ক্ষেত্রে আমাদের লব্ধি যোগ বিয়োগ করতে হবে। আর বিপরীতমুখী বস্তুর ক্ষেত্রে ভেক্টরের লব্ধি হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবা, সবচেয়ে ভালো হয় বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও। আর একই দিকে যখন যাবে তখন ভেক্টরের লব্ধিটা হবে দুইটা ডিরেক্ট যোগ করে দাও। ভেক্টর লব্ধির সূত্র মনে হয় আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমি অবশ্যই দেখাইছি, ওইখান থেকে লব্ধির মান দেখাইছি, তারপর লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান, এগুলোও দেখাইছি। ওইখানে দেখো আমি একটা লিখে দিয়েছিলাম লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স, তুমি নোট উল্টাও, কয়েক পেজ পিছনে যাও, খুঁজে পাবা। তো আর ম্যাক্স যে বলছে না, আর ম্যাক্স কখন হবে জানো? যখন তারা একই দিকে যাবে। ধরো তুমি যে দিকে যাইতেছো তোমার সাথে আরেকটা গাড়ি ওই একই দিকে যাইতেছে, ওই ক্ষেত্রে ব্যাগ দুইটার মান নির্ণয়ের ক্ষেত্রে ডিরেক্ট যোগ হবে, অ্যান্ড ওইটা হবে লব্ধির সর্বোচ্চ মান। আর সিমিলারলি যদি তুমি সামনের দিকে যাইতেছো, তোমার গতির উল্টা দিক থেকে আরেকজন আসতেছে, ওই ক্ষেত্রে ওই রকম কেসে যদি চিন্তা করো তাহলে লব্ধির মানটা হয় সর্বনিম্ন মান, এবং ওই ক্ষেত্রে সাধারণত ইন জেনারেল বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তবে এই ক্ষেত্রে তুমি করতে পারো, অবশ্যই করতে পারো, যেটাকে প্লাস ধরবা সেটাকে প্লাস ধরে তার বিপরীতগুলোকে মাইনাস ধরে নেবা। সো এখান থেকে আমরা কি বলতে পারি তাহলে ফাইনালি, M1U1 মাইনাস M2U2 ইকুয়ালস টু M1V1 প্লাস M2V2, এটাই আমাদের ফর্মুলা। তোমাদের ভুল হবে না যদি এই জিনিসটা মনে রাখো, জাস্ট এর বাইরে আর কিছুই মনে রাখার দরকার নেই। শুধু যদি এই জিনিসটা মনে রাখতে পারো তাহলে তোমাদের, আমি একদম হল অফ করে বলতে পারি, তোমাদের ভুল হবে না। এতটুকু ট্রাস্ট করতে পারো আমাকে। শুধু কি এই লাইনটা মনে রাখবা, এই লাইনটা মনে রেখে তারপর হচ্ছে চিত্র এঁকে সূত্র ধার করাবা, সূত্র ধার করিয়ে তারপর হচ্ছে ফর্মুলা বসিয়ে মান নির্ণয় করবা, কারণ তোমাদের বোর্ডে হচ্ছে যথেষ্ট সময় পাওয়া যায়। তো দরকার কি এত মাথার উপর প্রেশার দেওয়ার, তাই না? মুখস্থ করে রাখা অবশ্যই ভালো, আমি বলতেছি যদি তোমরা পারো মুখস্থ করে ফেলো, বাট আমি আর কি মুখস্থ করি নেই এসএসসিতে, এভাবে একটু চিন্তা করে বের করে তারপর হচ্ছে সলভ করতাম, মাথার উপর প্রেশার কম যায়। শুধু শুধু দরকার আছে মাথার উপর প্রেশার দেওয়ার। আচ্ছা এখন দেখো বন্দুক এবং গুলি, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বা ইন্টারেস্টিং একটা কেস বলা যেতে পারে। আমি প্রথমে বন্দুকটা আঁকানোর ট্রাই করি, যদি আমি হচ্ছে চিত্র আঁকাইতে খুবই দুর্বল, তবুও আঁকানোর ট্রাই করি একটু যতটুকুই পারি। এই ধরো এটা হচ্ছে বন্দুক, এইখানে এইখানে হচ্ছে গুলিটা বসে রয়েছে বন্দুকের ভিতরে। একটু পর কি করলো, একটু পর হচ্ছে তুমি ট্রিগার চাপ দিলা, চাপ, এই যে একটা ট্রিগার না, এটা একটু এইদিকে বাইকে রয়েছে, কারণ কি তুমি চাপ দিছো ট্রিগারে। তখন কি হবে, ঠাস করে বন্দুক থেকে ফুটে গুলিটা বাইরে বেরিয়ে যাবে, তাই না? বন্দুক থেকে তো এরকমই হয়, যে বন্দুক প্রথমে হাতে নিয়ে থাকো, ট্রিগারে প্রেস করো, ঠাস করে গিয়ে গুলিটা তোমার লক্ষ্যে লাগে, যদি তুমি পাক্কা শুটার হও আর কি, স্কিলড শুটার হও। আর তুমি যদি স্কিলড শুটার না হও তাহলে তো লক্ষ্য ভেদ করার জায়গায় উল্টাটা হয়ে যেতে পারে। যাই হোক, আচ্ছা তো এই ক্ষেত্রেও সেম একই সূত্র, কি সামেশন অফ PI তার উপর ভেক্টর ইকুয়ালস টু সামেশন অফ P ফাইনাল তার উপর ভেক্টর। এখন ইনিশিয়ালের ক্ষেত্রে দেখো, ধরো বন্দুকের ভর হচ্ছে M, গুলির ভর এখানে না লিখি ওইখানে লিখি, সাইড নোট দিয়ে লিখি, বন্দুকের ভর হচ্ছে M, গুলির ভর হচ্ছে M, ছোট হাতের M আর কি। বন্দুকের ভর বেশি হয়, গুলির ভর কম হয়, এই জন্য বড় ছোট M লিখছি। তুমি চাইলে M1 M2 ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই। আদিতে দেখো কি, আদিতে কিন্তু তুমি বন্দুকটা হাতে নিয়ে রইছ, তার মানে বন্দুকের ব্যাগ 0। সো আদিতে ভর ব্যাগ, বন্দুকের ভর ব্যাগের ক্ষেত্রে বন্দুকের ভর ইন্টু তার ব্যাগ 0, প্লাস
গুলির ভর ইন্টু আদিতে গুলির ব্যাগ কত, তুমি হাতে নিয়ে রইছো, বন্দুক স্থির, তার সাথে গুলিও স্থির থাকবে, তার মানে গুলির ভরবেগও 0 ইকুয়ালস টু কী হবে, বন্দুকের ভর ইন্টু বন্দুকের শেষ বেগ প্লাস গুলির ভর ইন্টু গুলির শেষ বেগ। এটাকে V1 দাও, এটাকে V2 দাও, না হলে একটু পেঁয়াজ লাগাইতে পারো তোমরা, অথবা আমি যদি নাই করি তাহলে এই লিখি এম, ভি অফ হচ্ছে এটা কি জি মানে ভি অফ গান, আর এটা কি ভি অফ বুলেট, বুলেট মানে গুলি। এখন আদিতে কি 0 ইকুয়াল টু কী হবে, বন্দুকের ভর বন্দুকের শেষ বেগ প্লাস গুলির ভর গুলির শেষ বেগ। এখান থেকে কি লিখতে পারো, বন্দুকের ভর ইন্টু বন্দুকের ব্যাগ ইকুয়ালস টু মাইনাস গুলির ভর ইন্টু গুলির ব্যাগ। এটা হচ্ছে গুলি এবং বন্দুকের মধ্যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি থেকে প্রাপ্ত সম্পর্ক। এখন এই জিনিসটা লজিক্যাল কীভাবে, এটা কি আদৌ সত্য, কেন এটা হইল? দেখো বাস্তব একটা এক্সাম্পল দিই তোমাদের। নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে কি জানি, তুমি একটা বল দিলে, যে বস্তুকে বল দিবা ওই বস্তুটা তোমার উপর সমান বল প্রয়োগ করবে। এখন দেখা গেছে তোমার ভর বেশি হওয়ার কারণে ত্বরণটা কম হয়ে যায়, এই জন্য বেগের পরিবর্তন কম হবে। কিন্তু তুমি যেটার উপর বল প্রয়োগ করছো ওইটার ভর কম হয়, ওইটার ত্বরণ বেশি হবে, বেগের পরিবর্তন বেশি হবে, যার কারণে ওইটা যে তোমাকে বল প্রয়োগ করছে হয়তো বা বল প্রয়োগ করে তোমাকে নড়াইতে পারে নাই, কিন্তু তুমি ওই জিনিসটার ভর কম হওয়াতে বল প্রয়োগ করে একদম উড়াই ফেলছো। এরকম কিছু একটা জিনিসই হয় বন্দুক এবং গুলির ক্ষেত্রে। সাধারণত বন্দুকের ভর দেখবা সাধারণত আর কি প্রশ্নে যে ধরনের দেওয়া থাকে 1 কেজি 2 কেজি 1.5 কেজি হাফ কেজি এরকম, কিন্তু গুলির ভর দেখবা দেওয়া আছে 5 গ্রাম 10 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম এরকম। তাহলে 2 কেজি এর সাথে 2 গ্রামের যদি কম্পেয়ার করো তাহলে বন্দুকের ভর আসলে অনেক বেশি না, প্রায় 1000 গুণ বেশি। তাহলে গুলি যদি অনেক জোরে বন্দুক থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু গুলি একটা পিছনে পশ্চাৎমুখে একটা ধাক্কা দিবে, ওই ধাক্কার কারণে বন্দুক একটা ব্যাগ প্রাপ্ত হবে, তবে ওই ব্যাগের মানটা একটু কম হবে, একটু মানে ভালোই কম। দেখবা গুলির ব্যাগ হচ্ছে 300-400 মিটার পার সেকেন্ড হয়ে যায়, ওইখানে বন্দুকের ব্যাগ হয় মাত্র 5 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড এরকম। তো আমরা বুঝতে পারছি তো এটা আসলে এই জিনিসটা আসলে একদম কমন সেন্সের বিষয়। তবুও তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তোমরা তো হচ্ছে তীর ধনুক বানাইছো নিজেরা, আমিও শিওর যে গাছের ডালপালা কেটে চিকন অথবা বাঁশের কঞ্চি কেটে সুতা দিয়ে বেঁধে তীর ধনুক বানাইছো তোমরা। ওই সময় দেখবা তীর টান দিয়ে যখন ধনুক থেকে ছেড়ে দাও ওই সময় তীরটা যাওয়ার সাথে সাথে তোমার ধনুকটা পিছন দিকে একটু চলে আসে। এই সেম জিনিসটাই হয় বন্দুকের ক্ষেত্রে আর গুলির ক্ষেত্রে। আই হোপ ক্লিয়ার এটা সবার। তো আমাকে এখন কি মনে রাখতে হবে, এখানে হচ্ছে ভিজি যেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ ব্যাগ, এটাকে বন্দুকের পশ্চাৎ ব্যাগ বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় বন্দুকের পশ্চাৎ ব্যাগ। কারণ কি, গুলির ব্যাগটাকে আমি ধরি, গুলি আমার সামনের দিকে যাইতেছে এবং বন্দুকের ব্যাগটা হবে গুলির ব্যাগের বিপরীত দিকে, এই জন্য বন্দুকের ব্যাগটাকে বলা হয় পশ্চাৎ ব্যাগ। এরপর আরেকটা কেস, গাড়ি এবং ভর বৃদ্ধি কমা। আমি ক্লাসের শুরুতে একটা জিনিস মেনশন করছিলাম যে দেখবা বাস থেকে বালি বোঝাই, বাস থেকে বালি পইরা গেছে, তার আগে একটা ব্যাগ ছিল, বালি পইরা যাওয়ার পর তার ব্যাগ কত হয়েছে। এই ক্ষেত্রেও ভরবেগের সংরক্ষণশীলতা ব্যবহার করা যায়। সামেশন অফ পিআই আদি ভরবেগ ইকুয়ালস টু সামেশন অফ পিএফ শেষ ভরবেগ। এখন একটা গাড়ি ধরো, আমি তো গাড়ি চিত্র তেমন আঁকাইতে পারি না, কাইন্ডলি তোমরা একটু এই বিষয়টা জন্য আমাকে মাফ করে দেবে, আই হোপ। এটা ধরো ট্রাক, আরে সেই ভালো ট্রাক আঁকাইছি এখন। তো এটা হচ্ছে ট্রাক, এটা আমি তাহলে কপি করি, আবার আঁকাইতে গেলে এতটুকু ভালো হবে না। তো এটা ট্রাক, তো ট্রাক হচ্ছে
এইখানে দুইটা পাথর নিয়ে v1 বেগে যাইতেছে। তো প্রথমে ব্যাগ ছিল, ভর ছিল তার m1, কিন্তু শেষে কি হয়েছে, একটা পাথর কোনো কারণবশত ছিটকে বাইরে পড়ে গেছে। তখন বাস ট্রাকের আরেকটা ব্যাগ হবে, ভর তো সেমই থাকবে না, ভর সেম থাকবে না, তো পাথরের ভর, পাথর পড়ে যাবে, ভর চেঞ্জ হয়ে যাবে, তো ভর আরেকটা হবে এবং তখন তার ব্যাগটাও আরেকটা হবে। এই ক্ষেত্রে কিভাবে করবা তুমি? এই ক্ষেত্রে আদিতে তার ভরবেগের সমষ্টি, আদিতে মোট ভর কত, বাস এবং জিনিসপত্র মিলিয়ে মোট ভর হচ্ছে এমন, আর বাসের এবং সব জিনিসপত্রের ব্যাগ হচ্ছে v1 ইকুয়ালস টু, শেষে পাথর পড়ে যাওয়ার পর সকল জিনিসপত্র মিলে ট্রাকের ভর কত m2, সকল জিনিসপত্র মিলে ট্রাকের ব্যাগ কত v2। এটাই সূত্র। এটা আসলে বন্দুকের পশ্চাৎ ব্যাগের যে সূত্রটা না, ওইটার মতোই কিছুটা সিমিলার, তবে ওই ক্ষেত্রে আগে একটা মাইনাস দেওয়া লাগে কারণ দিক বিপরীতমুখী হয়, কিন্তু এই ক্ষেত্রে ট্রাকের হচ্ছে দিক একই দিকে ছিল, যার কারণে আমাদের মাইনাস ব্যবহার করা লাগে নাই। সো কখন মাইনাস আসবে, কখন আসবে না, কখন আমাদের মাইনাস দিতে হবে, কখন দিতে হবে না, এগুলো আসলে ডিসাইড করবে তোমাদের প্রশ্নে কীরকম ডেটা দেওয়া আছে এবং সিনারিওটা কি, এটার উপর ডিপেন্ড করে। সো তোমাকে এটা আমি কখনোই সাজেস্ট করবো না যে গিলো, অমুক জিনিসটা হলে অমুক জিনিস হবে, তমুক জিনিস হলে তমুক জিনিস হবে, এটা মুখস্থ করে গিল্লা ফেলো। আমি এটা তোমাদেরকে কখনো সাজেস্ট করবো না। এটা সাজেস্ট করলে একদম পুরো মাথা দিয়ে ধোঁয়া বের হবে তোমাদের, জাস্ট এসএসসির পার হয়ে এসে এইচএসসিতে গেলে। সো আমি চাই তোমরা এসএসসি থেকে বেসিকগুলো ক্লিয়ার করে যাও। আমি এসএসসিতে ক্লিয়ার করে গেছিলাম, এই বেসিকগুলো ক্লিয়ার করে গেছিলাম দেখা এইচএসসিতে আমার মাথার উপর দিয়ে প্রেশার যায় নাই। আমার লিটারেলি কলেজ লাইফের প্রথম 6টা মাস আমার পিঠ বেঁচে গেছে জাস্ট এসএসসিতে এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকার কারণে। অ্যান্ড আমি চাই তোমাদের ওইটা হোক। প্রথম দিকে যখন পোলাপান কলেজে ওঠে এসএসসি থেকে এইচএসসিতে, তখন সিলেবাসের একটা হিউজ ডিফারেন্স থাকে। তোমরা এসএসসিতে টানা 2 বছরে যতটুকু জিনিসপত্র পড়লা, তার চেয়ে তুমি মিনিমাম ধরো 100 গুণ বেশি পড়া লাগবো 1 বছর কি 13-14 মাস সময় এইচএসসিতে ওঠার পর। সো তোমাকে অবশ্যই স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। শুধুমাত্র মুখস্থ করার তালে যদি থাকো তাহলে একদম ডিরেক্ট ঝরে পড়বে, আমি তোমাদেরকে বলে দিলাম। জিনিসপত্রগুলো বোঝা লাগবো, কনসেপ্ট সম্পর্কে ধারণা রাখা লাগবো, সব কিছু ক্লিয়ার রাখতে হবে। মুখস্থ করে পার পাবা না, আমি ওয়ার্নিং দিয়ে দিতেছি, তোমরা বোঝার ট্রাই করো। আমি যে 4টা কেস বুঝাইলাম, এই 4টা কেস যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আবার হচ্ছে ক্লাস একটু পিছনে টেনে আবার জিনিসগুলা আরেকবার শোনো। আই হোপ বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রয়োজনের চেয়ে আরও বেশি কথা বলে তোমাদেরকে বুঝাইছি। আচ্ছা, তো আমাদের এর সাথে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার কনসেপ্টগুলো শেষ হয়। এখন আমি তোমাদেরকে হচ্ছে কিছু ম্যাথ প্র্যাকটিস করাবো, যাতে ওই কনসেপ্টগুলো মাথায় গেঁথে যায়। আমাদের প্রথম ম্যাথটা কি? প্রথম ম্যাথটা পড়ে দেখো। প্রথমেই আমাদের কি চাইছে, বন্দুকের পশ্চাৎবেগ রিলেটেড একটা ম্যাথ আসছে। কি বলছে, পশ্চাৎবেগ কত, সরি এটা খারাপ দেখা যায়, আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল ইউজ করি। বন্দুকের পশ্চাৎবেগ কত এটা নির্ণয় করতে বলছে। তো আমরা প্রথমেই আগে ডিটারমাইন করে ফেলবো যে আমাদের কি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এটা যদি ডিটারমাইন করতে পারো তাহলে তোমার হচ্ছে একটু প্রেশার কম যাবে মাথার উপর দিয়ে। আচ্ছা, তো প্রথমে সাইড নোট দিয়ে জিনিসপত্রগুলো লিখে ফেলো। প্রথমে কি 10 গ্রাম ভরের গুলি, মানে গুলির ভর কি এম অফ বুলেট কত 10 গ্রাম, কিন্তু আমাকে কেজিতে কনভার্ট করতে হবে, তার মানে 10⁻³ দিয়ে গুণ করে কেজিতে নিতে হবে। এরপর কি বলছে, 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের বন্দুকের নল থেকে সামথিং একটা গতিবেগে বেরিয়ে গেল। তাহলে বন্দুকের ভর দেওয়া আছে এম অফ জি, বন্দুকের ভর, মাস অফ গান, এটা কত 6 কেজি। এখন বন্দুকের নল থেকে এত বেগে বেরিয়ে গেল, কি বেরিয়ে গেছে, বুলেট, তার মানে বুলেটের গতিবেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। আমাকে কি বের করতে বলছে, বন্দুকের বেগ কত। আমরা কি শিখে আসছি একটু আগে,
বন্দুকের ভর ইন্টু বন্দুকের ব্যাগ। যদিও আমরা যখন শিখে আসছি তখন mg-কে ক্যাপিটাল M দিয়ে শিখছিলাম, যাই হোক, ইকুয়ালস টু একটা মাইনাস গুলির ভর গুলির ব্যাগ ইমপ্লাইজ দিয়ে কি লিখতে পারি, বন্দুকের ভর দেওয়া আছে 6 কেজি, বন্দুকের গতিবেগ নির্ণয় করতে হবে, মাইনাস সূত্রের গুলির ভর কত 10 × 10⁻³ গুলির ব্যাগ কত দেওয়া আছে 300 মিটার/সেকেন্ড। এইখান থেকে ক্যালকুলেটর দিয়ে যদি বন্দুকের ব্যাগ নির্ণয় করো তাহলে কত আসবে, 10 × 10⁻³ × 300 / 6 আসতেছে 0.5 মিটার/সেকেন্ড। ওই যে দেখছো বললাম না আমি, দেখবা বন্দুকের ব্যাগ আসতেছে একদম কম, এটা কি মাইনাসের। এখন তুমি চাইলে এখানে অ্যান্সার দিতে পারো, বাট আমি কি সাজেস্ট করবো জানো, এইভাবে লিখবা যে অতএব বন্দুকের পশ্চাৎ বেগ 0.5 মিটার/সেকেন্ড। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি প্রথমে এইখানে যখন নির্ণয় করলাম বা এখানে অ্যান্সার দিতে চাইলাম তখন কিন্তু মাইনাস রেখে দিছি, কিন্তু আমি যখন অতএব দিয়ে লিখলাম যে বন্দুকের পশ্চাৎ বেগ তখন কিন্তু মাইনাসটা লিখি নাই আমি। কেন লিখি নাই? কারণ হচ্ছে এই যে এই শব্দটা পশ্চাৎ কথাটার মানেই হচ্ছে, তুমি আগেই বইলা দিছো দিক হচ্ছে গুলির দিকের বিপরীত। সো আগেই যেহেতু তুমি কথার মাধ্যমে দিক তার প্রকাশ করে দিছো, তাহলে অবশ্যই মানের আগে নেগেটিভ সাইন বসাবা না। তা না হইলে আবার কি হবে জানো, বন্দুকের পশ্চাৎ বেগ -0.5 মিটার/সেকেন্ড, এই কথাটার মানে কি জানো, বন্দুকের পশ্চাৎ বেগ তার মানে গুলি যে দিকে গেছে তার উল্টা দিকে একটা ব্যাগ, ওই ব্যাগটার মান কত মাইনাস সামথিং। তার মানে পশ্চাৎ বেগকে আবার উল্টাইয়া তুমি গুলির বেগের দিকে দিক নির্দেশ করে দিলা। বন্দুকের পশ্চাৎ বেগ -0.5 মিটার/সেকেন্ড কথাটা দ্বারা। এখন বুঝতে পারছো পশ্চাৎ বেগ কথাটা উল্লেখ করলে মাইনাস কেন দিবা না? আই হোপ ক্লিয়ার। লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখন কি বলছে দেখো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক এত ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা? কিচ্ছু মাথায় ঢুকে নাই। এতগুলো জিনিসপত্র মাথায় না ঢোকাটাই স্বাভাবিক। এটাকে কয়েকটা পার্টে ভাগ করো তুমি। প্রথমে আমি যে মার্ক করে দিতেছি দেখো, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক এই ত্বরণে 60 সেকেন্ড চলার পর, তো 60 সেকেন্ড চলার পর এইখানে একটা মার্ক করো। এই জিনিসটা নিয়ে আমরা প্রথমে কাজ করব। প্রথমে কাজ করে কি নির্ণয় করব, আমি কিন্তু ওই যে ওই সময় বলে দিছিলাম একটু আগে যে আদি বেগ দ্বারা কি বুঝাইছে। আসলে আদি বেগ দ্বারা বুঝাইছে যখন বস্তুটা সংঘর্ষে লিপ্ত হইতেছে ওই টাইমে তার গতিবেগটা আসলে কত, তাই না? এটা তখন আমরা বুঝতে পারছিলাম। তার মানে আমি যেই পার্টটুকু মার্ক করছি ওই মার্ক করা পার্ট থেকে কি নির্ণয় করতে হবে, 60 সেকেন্ড চলার পর তার গতিবেগ কত হয়, কারণ 60 সেকেন্ড চলার পর যে গতিবেগটা হবে ওই বেগ দিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হবে। আচ্ছা, তো কি লিখবো আমি, 60 সেকেন্ড পর ট্রাকের গতিবেগ। ট্রাক কোন, হ্যাঁ, যারা এনিমে দেখো তারা আই হোপ বুঝতে পারছো আমি কি বুঝাইছি। তো 60 সেকেন্ড পর ট্রাকের গতিবেগ কি ভি দ্বারা প্রকাশ করলে, ভি দ্বারা প্রকাশ করবো, এটা কিন্তু ট্রাকের বেগ। হ্যাঁ, অবশ্য সংঘর্ষের ক্ষেত্রে এটা কি ট্রাকের আদি বেগ, তাহলে ইউটি দ্বারা প্রকাশ করো ইকুয়ালস টু কি, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 0 প্লাস এটি, ত্বরণের মান কত 0.2, টি এর মান 60 সেকেন্ড। এখান থেকে কত আসে, মেবি 12 আসবে, তাই না? 0.2 × 60, 12 মিটার/সেকেন্ড। বলো তো আমি 12 কেমনে বললাম, 12 কেমনে বলছি জানো? এখানে দেখো 0.2 × 60কে আমরা কেমনে লিখতে পারি, 6 × 10 লিখতে পারি না?
তো এই 10 এবং 0.2 গুণাকারে আসলে কত হবে জানো? গুণাকারে আসলে হবে গুণ করলে হবে 2 × 6, এখান থেকে এসে বললো 12। এখন বুঝতে পারছো কেমনে দেখে বলে দিলাম যে আমি কীভাবে হিসাব করলাম ক্যালকুলেটর ছাড়া। আচ্ছা, তো এখান থেকে আমরা সংঘর্ষের সময় ট্রাকের আদিবেগ, যেটাকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের মধ্যে আদিবেগ হিসাবে ব্যবহার করব, ওই আদিবেগটা পেয়ে গেছি। পিক আপ ভ্যান কি? সংঘর্ষের সময় পিক আপ ভ্যানটা স্থির ছিল, তার মানে পিক আপ ভ্যানের আদিবেগ ইউপি ধরো, ওটা কি 0 মিটার/সেকেন্ড। এখন কি দেখো, তাহলে কি আদিতে সামেশন পিআই কত হবে? m1 u1 প্লাস m2 u2 আদিতে। তো m1 এর মান কত? আমি যদি লিখি mt ut, কারণ কি ট্রাকের ক্ষেত্রে প্লাস পিক আপ ভ্যানের ক্ষেত্রে mp ইন্টু ইউপি ইকুয়াল টু কি লিখতে পারো? mt ট্রাকের ভর কত? 600 কেজি, কোশ্চেনে দেওয়া আছে, কেজি লিখি কেন? 600 ইন্টু ট্রাকের গতিবেগ কত? 12 প্লাস পিক আপ ভ্যানের গতিবেগ যেহেতু 0, ভরের সাথে গুণ করলে আলটিমেটলি 0ই হবে, এটা আমার লেখার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা টোটাল মানটা কত পাইতেছি? 600 মাল্টিপ্লাইড বাই 12, 7200 কি একক কী হবে? কেজি মিটার/সেকেন্ড, তাই না? এখন দেখো শেষে কি হবে? সামেশন অফ পিএফ। এখানে একটা জিনিস বোঝার আছে, আটকে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। একত্রে চলতে থাকে কথাটার মানে কি? এটা আর এটা একসাথে হয়ে গেছে, একসাথে সেম একটা বেগে যাইতেছে। তার মানে কি এই ভি ব্যাগটা এই বস্তুরও সেম ভি ব্যাগটা এই বস্তুর ক্ষেত্রেও। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এমটি ভিটি, ট্রাকের ভর ইন্টু ট্রাকের শেষ ব্যাগ, প্লাস এমপি ভিপি, পিক আপ ভ্যানের ভর ইন্টু পিক আপ ভ্যানের শেষ ব্যাগ। ট্রাকের ভর কত? 600 কেজি, ট্রাকের ব্যাগ কত? 7.2। একত্রে চলতে থাকে যেহেতু, তার মানে ট্রাকের ব্যাগ এবং পিক আপ ভ্যানের ব্যাগ দুইটার মান সেম, শেষ ব্যাগের কি, প্লাস পিক আপ ভ্যানের ভর কত? 400 ইন্টু তার ব্যাগ সেম ট্রাকের ব্যাগের সমান, এটার মান আসবে দেখবা 7200 কেজি মিটার/সেকেন্ড। তাহলে এখানে কি সামেশন পিআই ইকুয়ালস টু সামেশন পিএফ, তাই না? অর্থাৎ এখান থেকে তোমরা ডিসিশন কি বলতে পারো? সমর্থন করে। ক্লিয়ার? আইডিয়া ক্লিয়ার? আমাদের কোশ্চেনে কি বলছিল? ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করে কিনা। তো আমরা আদিতে ভরবেগটা নির্ণয় করে ফেললাম, দুইটা গাড়িরই ভরবেগের সমষ্টি। শেষে ভরবেগের সমষ্টি নির্ণয় করলাম। এরপর কি দেখলাম? এরপর দেখলাম যে আদিতে ভরবেগের সমষ্টি এবং শেষে ভরবেগের সমষ্টি সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে সমর্থন করবে, আর সমান না হলে সমর্থন করবে না। দ্যাটস অল। তবে এই কোয়েশ্চেন থেকে আমাদের আরেকটা জিনিস শেখার আছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে কোনো একটা প্রশ্ন যখন পড়ব দেখবা মাথায় ঢুকতেছে না, ওই ক্ষেত্রে একসাথে সম্পূর্ণ কোয়েশ্চেনকে ডিকোড করার ট্রাই করো না, তাহলে একদম মাথা আওলাইয়ে যাবে। কি করবো ওই ক্ষেত্রে? ওই ক্ষেত্রে এই যে আমি মার্ক করছি না, এই যে মার্ক করছি, এরকম মার্ক করবা যে কোন জায়গা থেকে কি পরিমাণ জায়গা আমার মার্ক করে রাখলে ওই জায়গা থেকে একটা নতুন জিনিস আমি বের করতে পারবো, নির্ণয় করতে পারবো। যেমন আমি যে এখানে মার্ক করছি, এই মার্ক করা জায়গা থেকে কিন্তু আমি হচ্ছে ট্রাকের সংঘর্ষের সময় ব্যাগটা, বা যেটাকে আমরা বলি সংরক্ষণশীলতার সূত্রে আদিবেগ, ওই আদিবেগটা নির্ণয় করতে পারছি। তো যখন আমরা ট্রাকের আদিবেগটা নির্ণয় করতে পারছি, মানে সংঘর্ষের সময় যে ব্যাগটা, তখনই কিন্তু আমাদের মাথা খুলে গেছে যে এখন আমার কি কি করা উচিত। তো এটা তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে যে সম্পূর্ণ প্রশ্ন একবারে ডিকোড না করে এরকম একটা পার্ট প্রথম মার্ক করবা,
ওই মার্ক করা পার্ট থেকে কোনো একটা ডেটা দেখবা বের করা যায় কিনা। বের করার পর তখন দেখবা ওই ডেটা বের হওয়ার পর অটোমেটিক পরের স্টেপ কী হবে এটা তোমার মাথায় চলে আসছে। আচ্ছা, তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখন কি বলছে এখানে দেখো, এতক্ষণ আমরা 2টা বস্তু নিয়ে কাজ করছি, এখন 3টা বস্তু। 300 কেজি ভরের কোনো নৌকার 2টে গোলই থেকে, গোলই কি জানো? এটা ধরো নৌকা, নৌকাটা হয় নাই যদিও, এটা হচ্ছে নৌকা, নৌকা আগাইতে পারি না কেন, যাই হোক এটা হচ্ছে নৌকা, ধরো এটাই নৌকা, হোয়াট এভার। কিন্তু গোলই কে জানো? গোলই হচ্ছে এই যে এই পার্টটুকু, নৌকার যে 2 কোণা আছে না, ওই 2 কোণাকে বলা হয় নৌকার গোলই। তো এই নৌকার গোলই থেকে কি করছে, 20 কেজি এবং 25 কেজি ভরের বালক, এটা ধরো 20 কেজি ভরের বালক, 20 কেজি ভরের অবাক বালক, তাই না? ধরো এটা হচ্ছে আমাদের 20 কেজি ভরের পাপা কাপারা, এটা আমাদের 25 কেজি ভরের পাপা কি পারি। এখন 20 কেজি ভরের বালক, সরি 2জন তো বালক, ওটা পরি কেমনে হবে। তো 20 কেজি ভরের বালক হচ্ছে ধরো 2 দিকে যেহেতু লাফ দেয়, তার মানে ধরো 20 কেজি ভরের বালকটা বাম দিকে লাফ দিছে, কত বেগে? 3.25 মিটার পার সেকেন্ড বেগে। আর 25 কেজি ভরের যে বালক আছে সে লাফ দিছে 2 মিটার পার সেকেন্ড বেগে। এখন কোয়েশ্চেনে কিন্তু বলে দিছে 2 দিকে লাফ দেয়, তার মানে তুমি যে কোনো বালককে ডান দিকে ধরতে পারো আর অন্য বালককে বাম দিকে ধরতে পারো। কিন্তু যদি তারা উল্লেখ করে দেয় যে 20 কেজি বালক ডান দিকে সামথিং একটা বেগে লাফ দিছে, ওই ক্ষেত্রে কিন্তু তোমাকে কোশ্চেনের নির্দেশনা অনুযায়ী দিতে হবে। আর নৌকার ভর কত? নৌকার ভর হচ্ছে 300 কেজি। এই ক্ষেত্রে নৌকা কত বেগে এবং কোন দিকে যাবে এটা বের করতে বলছে। আমরা কি জানি, সামেশন পিআই তার ভেক্টর ইকুয়ালস টু সামেশন পিএফ তার ভেক্টর। এখন আদি কেস কোনটা? আদি কেস কোনটা জানো? নৌকার এই নৌকা টাইপের যে অঙ্কগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমি তোমাদের আদি কেসটা বুঝাই দিই। আদি কেসটা হবে, ধরো 2 বালকের মধ্যে একজন বালক হচ্ছে তুমি, আরেকজন বালক তোমার ফ্রেন্ড। তো তোমরা নদীতে নৌকা নামাইয়া স্থির নৌকার উপর বৈশা প্ল্যান করতেছো কে কোন দিকে লাফ দেবে। এই যে প্ল্যানিংয়ের মুহূর্তটা তোমরা কিন্তু বৈশা রইছো, নৌকাও স্থির। এই যে স্থির থাকার মুহূর্ত না, এটা হচ্ছে নৌকার ক্ষেত্রে, এই নৌকা থেকে লাফ দেয়া টাইপের ম্যাথের ক্ষেত্রে আদি অবস্থা। তাহলে আদি অবস্থায় তোমরা 2 জন হচ্ছে বসে স্থির নৌকার উপরে প্ল্যান করতেছো কোন দিকে লাফ দেওয়া যায়। অর্থাৎ আদিতে তোমাদের তাহলে কি হবে, আদিতে সবার ব্যাগই 0, তার মানে আদিতে সবার ভর ব্যাগের মানটাও 0 হবে। এখন শেষের চিন্তাটা করি, আমরা সাধারণত ডান দিকে প্লাস ধরি। ডান দিকে যদি প্লাস ধরি তাহলে 25 কেজি বালকের ক্ষেত্রে 25 × 2 হবে প্লাস। 20 কেজির বালকের ক্ষেত্রে দেখো তার দিকটা 25 কেজি বালকের ঠিক অপোজিট, তার মানে 20 কেজি বালকের ব্যাগটা হবে 25 কেজি বালকের উল্টা, অর্থাৎ আগে একটা মাইনাস হয়। এখন নৌকার আগে মাইনাস দেবে না প্লাস দেবা? যদি তোমার কোনো ডেটা জানা না থাকে তাহলে প্লাস দেবা। ধরো নৌকা বি বেগে কোনো একদিকে যাবে, তার মানে নৌকার ভর কত? 300 কেজি, তার ব্যাগ কত? ধরো ভি বি, ভিবি মানে কি, এখানে ভিবি হচ্ছে ভেলোসিটি অফ বোট, নৌকার ব্যাগ। এখানে যদি তুমি ক্যালকুলেটর দিয়ে নৌকার ব্যাগটা নির্ণয় করো কত আসে দেখো, 50 মাইনাস 20 × 3.25 ডিভাইড বাই 300 আসতেছে প্লাস মানটা আসবে কিছুটা 0.05 মিটার পার সেকেন্ড। তার মানে নৌকার ব্যাগটা প্লাস আসছে। সো কি বলতে পারো এখান থেকে কত বেগে? 0.05 মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে যাবে? প্লাস তুমি কোন দিকে ধরছো? ডান দিকে, এবং নৌকার ব্যাগও প্লাসই আসছে, সো নৌকাটা হচ্ছে ডান দিকে যাবে। বুঝতে পারছো?
আমি আবার বুঝাই দিই। আদি ভরবেগ কেন জিরো হবে? কারণ নৌকা থেকে লাফ দেওয়া টাইপের ম্যাথগুলো যখন আছে, ওই টাইপের ম্যাথে আদি অবস্থানটা হচ্ছে যখন তোমরা সবাই মিলে স্থির নৌকার উপর বসে প্ল্যান করতেছো যে কে কোন দিকে লাফ দেবা, এটা হচ্ছে আদি অবস্থান। আর শেষ অবস্থান কোনটা? শেষ অবস্থান হচ্ছে যখন তোমরা দুই দিকে দুইজনে লাফ দিলা, ওইটা হচ্ছে শেষ অবস্থান। তো আদি অবস্থানে যেহেতু সবাই বসে রয়েছো, সো আদি অবস্থানে সবার ভরবেগ জিরো। ব্যাগ যদি জিরো হয়, ভরের সাথে তোমার ভর ইনফিনিটি কেজি হোক, যদিও ইনফিনিটি কেজি যদি হয় তাহলে ওইটা আরেকটা বিশাল অন্য একটা কেস হিসাবে করে, ওইদিকে আমরা না যাই। ধরো তোমার ভরের মান বিশাল কিন্তু তোমার ব্যাগ জিরো, তাহলে তোমার ভরবেগ জিরোই হবে। জিরোর সাথে যাই গুণ করো জিরোই হয় না? এই জন্য আদি ভরবেগটা হবে জিরো। এখন শেষ ভরবেগ নির্ণয় করার ক্ষেত্রে দুইজন তো গেছে দুই দিকে, ব্যাগ তো একটা ভেক্টর রাশি। সো দুইজন দুই দিকে গেলে একজনেরটা যদি প্লাস ধরো, আরেকজনেরটা মাইনাস ধরতে হবে। আমরা নর্মালি ডান দিককে প্লাস ধরি। সো বাম দিকে যিনি লাফ দিবে ওনার ব্যাগ হবে কি বলে, ডান দিকে যিনি লাফ দেবে ওনার ব্যাগ হবে প্লাস, বাম দিকে যিনি লাফ দেবে ওনার ব্যাগ হবে মাইনাস। এখন দেখো আমি যে ডান দিকে যাবে কথাটা লিখছি না, ডান দিকে যাবে কথাটা কিন্তু একটু ভুল। কারণ কোশ্চেনে কোথাও বলা আছে যে কোনটা ডান কোনটা বাম, হ্যান ত্যান হাবিজাবি বলা কিন্তু নাই। তাহলে এই ক্ষেত্রে কী বলবা তুমি তাহলে? দেখো ডান দিককে তুমি প্লাস ধরছো না, এটা তুমি মনে মনে বলতেছ যে আমি আমি তো ডান দিককে প্লাস ধরছি, নৌকার ব্যাগও ডান দিকে আসছে, তার মানে আমার নৌকাটা ডান দিকে যাবে। কিন্তু কোশ্চেনে কোথাও ডান দিকে কথাটা উল্লেখ নাই। তাহলে কিভাবে প্রকাশ করা যায় এর ব্যাগকে? আচ্ছা দেখি তো ডান দিকে কোন লোকটা লাফ দিছে, সেই লোকটার ব্যাগের দিকে তো নৌকার ব্যাগ। আচ্ছা তাহলে কি হইল, এত ব্যাগে 25 কেজি বালকের দিকে যাবে। বুঝতে পারছি? সো অবশ্যই এটা লিখতে হবে, ডান বাম উল্লেখ করবে না, একদম নিষেধ করে দিলাম আমি, ডান বাম উল্লেখ করবে না, ডিরেক্ট নাম্বার কেটে দিব, কোনো ঠিক ঠিকানা নেই টিচার কখন কী করবে। আচ্ছা এরপরে দেখি 20 কেজি ভরের গোলা এত বেগে যাওয়ার সময় আগুন ধরে ফেটে যায় এবং এত ভরে বিভক্ত হয়। আগুন ধরার জন্য প্রথম অংশ থেকে গেলে কথাটার মানে হচ্ছে যে অংশ থেকে যাবে তার শেষ বেগ জিরো। আচ্ছা এখন তোমরা নিজেরাই করতে পারবা। আমরা কি জানি সামেশন অফ পিআই তার উপর ভেক্টর ইকুয়ালস টু সামেশন অফ পিএফ তার উপর ভেক্টর। এখান থেকে কি আদিতে কী ছিল? আদিতে 20 কেজি ভরের গোলাটাই ছিল, তো 20 ইন্টু কত ব্যাগ 3.5 ইকুয়াল টু শেষে কী হয়েছে, গোলাটা 12 কেজি এবং 8 কেজি দুই অংশে ভাগ হয়েছে। তাহলে কি 12 কেজির ভর ইন্টু প্রথম অংশ থেকে যায়, প্রথম অংশ মানে 12 কেজি থেকে যায় মানে শেষ বেগ জিরো, 12 ইন্টু জিরো প্লাস 8 কেজি ভরে বিভক্ত হয়, তাহলে দ্বিতীয় অংশ মানে 8 কেজি অংশের ব্যাগটা কত, 8 ইন্টু ভি, এই ব্যাগটা আমাদের বের করতে হবে। তো ভি এর মান কত আসবে 20 ইন্টু কী করলাম এটা 20 মাল্টিপ্লাইড বাই 3.5 ডিভাইডেড বাই 8। এখান থেকে মানটা কিছুটা এরকম আসবে 8.75 মিটার পার সেকেন্ড অ্যান্সার। তুমি এখানে উল্লেখ করে দিতে পারো যে আদিতে ব্যাগ যেদিকে ছিল শেষে ব্যাগ ওই দিকেই, তবে এটা না উল্লেখ করলেও চলবে। এখন দেখো 5 মেট্রিক টন ভরের বালু বোঝাই একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড ব্যাগে চলছিল, এমন সময় 100 কেজি বালু নিচে পড়ে গেল, ট্রাকের বর্তমান ব্যাগ কত? এটা বলার আগে একটা একক সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে। এককটা কি? এককটা হচ্ছে মেট্রিক টন। 1 মেট্রিক টন ইকুয়ালস টু আমাদের কি জানতে হবে, 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000 কেজি। এই জিনিসটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটাতে বোঝার মতো কিছুই নেই। এটা যারা আবিষ্কার করছে তাদের কাছে যাওয়া লাগবে যে কেন হইল 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে তোমাদের হাতে একটাই রাস্তা, একটাই অপশন খোলা আছে, সেটা হচ্ছে মুখস্থ করে ফেলা। আচ্ছা আচ্ছা এবার আমরা ম্যাথটা করি। তো
একটা নির্দিষ্ট ব্যাগে ট্রাক যাইতেছিল, ট্রাক থেকে কিছু ভর বইরে গেছে, এখন শেষে ট্রাকের ব্যাগ কত এটা বের করতে হবে আমাদের। তার মানে এখানে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করতে হবে। আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কি জানি? সামেশন পিআই ইকুয়ালস টু সামেশন পিএফ। আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথে এই জিনিসটা লিখতেছি যাতে তোমাদের মাথায় গাঁথে না কেমন করে সেটা দেখব। তো আদিতে ট্রাকের ভর কত ছিল? 5 মেট্রিক টন। তো মেট্রিক টন মানে কি 5 × 1000 কেজি, এটা ভর। তার ব্যাগ কত? 20। m1v1 ইকুয়ালস টু কি? m2v2। m2 এর মান কত? 5 × 1000 মানে 5000। কিন্তু তা থেকে কি 100 কেজি বালু নিচে পড়ে গেছে, ইন্টু ব্যাগটা নির্ণয় করতে হবে আমার। এখান থেকে বি এর মানটা কত পাবা? 5000 × 20 ডিভাইড বাই 5000 থেকে 100 গেলে থেকে 4900, 20.41 মিটার পার সেকেন্ড। তার মানে কি ভর যদি কমে যায় ট্রাকের ব্যাগ একটু বাইরে যাবে, এটা স্বাভাবিক। তুমি দেখবা ছোটো মোটরসাইকেল যেগুলো আছে 100cc স্পেশালি, ওগুলোতে দেখবা 2 জন মানুষ চড়াইলে মোটরসাইকেল জানেই না। আর যদি 3 জন মানুষ বসাও তখন দেখবা মোটরসাইকেল টানতে চাইতেছে না, বন্ধ হয়ে যেতে চাইতেছে, যদি আর কি বয়স একটু বেশি হয়ে যায়। আচ্ছা, তো এখন কি বলছে? 4 কেজি ভর এবং সামথিং একটা ব্যাগ 15 মিটার পার সেকেন্ড ব্যাগে চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে আগত এত ব্যাগে একটি বস্তুতে পরিণত হলো, মিলিত বস্তুদের ব্যাগ কত? এই জিনিসটা চিত্র এঁকে তোমাদেরকে বোঝাই। ওই চিত্রটাই আমি কপি করব। সহজে পাইতে আসলে বাঙালি কঠিন কিছু করবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আমিও কঠিন কিছু করব না, জাস্ট চিত্র কপি করে। এখন কি করতে হবে আমাদের? 4 কেজি ভর এবং 15 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায়, দেখো এটা কি 15 মিটার পার সেকেন্ড, কি 4 কেজি ভর, বিপরীত দিক থেকে আগত, তার মানে তীর চিহ্নটা হবে 4 কেজি ভরের গতির বিপরীত দিকে, ব্যাগ হবে 5 মিটার পার সেকেন্ড। এর ভর কত? 6 কেজি। তার মানে বিষয়টা কি হলো? 4 কেজি ভরের একটা বস্তু 15 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাচ্ছে, 6 কেজি ভরের একটা বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে বাম দিকে আসতেছে। এরপর কি দুইজনে সংঘর্ষ হইল। সংঘর্ষের পর ঘটনাটা কি হয়েছে? সংঘর্ষের পর ঘটনাটা এরকম হয়ে গেছে যে, সম্পূর্ণটা মুছে দেই, দুইটা বস্তু মিলে একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। ধরলাম সে এদিকে যাবে, কত বেগে? ভি বেগে। এখন দুইটা বস্তু যখন একটা বস্তুতে পরিণত হয় তখন কিন্তু উভয়ের বেগ সমান হয়। এটা একটু আগে আমরা দেখে আসছি না? দেখে আসছি। তো এখন আমরা সূত্র থেকে কি জানি? সামেশন পিআই ইকুয়ালস টু সামেশন পিএফ। গট ইট? পিআই কত? এই বস্তুর ক্ষেত্রে দেখো ভর কত তার? 4 কেজি, তার ব্যাগ 15 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে m1u1 প্লাস m2 কত? 6 কেজি, তার ব্যাগ কত? 5 মিটার পার সেকেন্ড, কিন্তু উল্টা দিকে, তার মানে আগে একটা মাইনাস হবে, ইকুয়ালস টু কি m1v1 4 কেজি ভর, সে ভি বেগে যাবে, প্লাস m2v2 6 কেজি ভর, উনিও ভি বেগে যাবে। এখন আমরা কি লিখতে পারি? 4 × 15, এটা হবে 60, মাইনাস 5 মাল্টিপ্লাইড বাই 6 অথবা 5 × 6 30 ইকুয়ালস টু 6b আর 4b দুইটা মিলে হবে 10b। আলটিমেটলি এখান থেকে ব্যাগের মানটা আসবে 60 থেকে 30 গেল থেকে 30 ডিভাইড বাই 10 3 মিটার পার সেকেন্ড। ইজি, একদম ইজি। আমি তোমাদেরকে আবার একটা কথা রিপিট করি, শুধুমাত্র সামেশন পিআই ইকুয়ালস টু সামেশন পিএফ, এই জিনিসটা খেয়াল রাখবা, আর কিচ্ছু খেয়াল রাখার দরকার নেই। এই জিনিসটা খেয়াল রাখবা, চিত্র আঁকাবা, ডেটাগুলো লিখবা, দেখবা ম্যাথ হুড়হুড়ি মিলে যাচ্ছে। কতটুকু কঠিন করবে জাস্ট টিচারকে বলবা যে স্যার কঠিন করেন, আপনি কতটুকু করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই এসএসসির মধ্যে থেকে করবেন, তা তো অবশ্যই, তাই না? যদি এইচএসসি থেকেও টান দেয়, ওই জিনিসটা আমি তোমাদেরকে মেবি দেখাই দিছি। ওই জিনিসটা কি দেখাই দিয়েছিলাম তোমাদের? না, ওই জিনিস দেখাই দিইনি। আচ্ছা, ওই জিনিস দরকার নেই, শুধু শুধু মাথা নষ্ট করার কি দরকার।
তাই না? আচ্ছা, তো ভরবেগের সংরক্ষণশীলতা রিলেটেড যত টাইপের ম্যাথ হইতে পারে সবগুলো ম্যাথ আমি তোমাদেরকে করাই দিছি। এখন জাস্ট টেস্ট পেপার অথবা গাইড বের করবা, হুড়হুড়ি সলভ করে যাবা। আমি অন্তত চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে অ্যান্ড ভালো করে নোট করে থাকলে অ্যান্ড ওগুলো রিভিউ করলে একটা সিঙ্গেল ম্যাথ আটকাবে না। এখন পর্যন্ত যা পড়াইছি ওগুলোর মধ্যে থেকে আর কি। আচ্ছা, এরপরে আমরা আসি কপিকল টপিকটা নিয়ে। কপিকল হ্যাঁ, ঘর্ষণ সহগ দেওয়া আছে। ওরে, তোমাদের এসএসসি তো কোয়েশ্চেন এখন ভালো কঠিন করা শুরু করছে, তাহলে এই জিনিসটাকে হালকাভাবে নেওয়া যাবে না। এই জিনিসটাকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। অ্যান্ড হচ্ছে তোমার কপিকল টপিকটা পড়াইতে হবে ঘর্ষণ পড়ানোর পর, না হলে বুঝবা না। ঘর্ষণ পড়ানোর আগে যদি কপিকল পড়াই তোমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না। সো আমি আগে ঘর্ষণ পড়াবো, তারপর কপিকল। আমি তো জানি না এরকম কঠিন, আমি ভাবছিলাম একটা সূত্র লিখা দেবো তোমাদের, জাস্ট ওই সূত্র দিয়ে হুড়হুড়ি ম্যাথ করে ফেলবা, বাট এখন তো দেখতেছি ভালো কঠিন করতেছে। যাই হোক, তো এই জিনিসটা যদি আজকে এখন কভার করতে যাই তাহলে ক্লাস বহুত লেন্দি হয়ে যাবে। তাহলে আই থিঙ্ক আমাদের আজকে এখানে স্টপ করা উচিত। কালকের ক্লাসের মধ্যে আই হোপ যে যত টাইপের কনসেপ্ট আছে ওই কনসেপ্টগুলো শেষ হয়ে যাবে অ্যান্ড এনাফ ম্যাথ প্র্যাকটিস সহ অবশ্যই। এরপর তোমাদের কাজ টেস্ট পেপার সলভ করো, এমসিকিউগুলো সলভ করো, দ্যাটস অল নিট। বল চ্যাপ্টার আর কিছু করতে হবে না। তবে আমি চেষ্টা করব একটা ডেডিকেটেড সিকিউ ক্লাস নেওয়ার জন্য। আমি প্ল্যান করছিলাম প্রথমে লেকচার প্ল্যানিংয়ে যা একটা আলাদা সিকিউ ক্লাস নিব, বাট এখন দেখা গেছে যে যত টাইপের ম্যাথ আসতে পারে আমি ওগুলো দেখাই দিচ্ছি তোমাদের ক্লাসের মধ্যেই। ইভেন অনেক কঠিন কঠিন ম্যাথও দেখাইছি তোমাদের, যেগুলো আসার বিন্দুমাত্র চান্সেস নেই। আর এমন অনেক কনসেপ্টও দেখাইছি যেগুলো জীবনেও আসবে না তোমাদের। তো তোমাদের কোনো টেনশন নেই, এগুলো নিয়ে পড়তে থাকো, চিল থাকো, মাথায় প্রেশার নিও না। মাথায় প্রেশার নিলে পড়তে ভালো লাগবে না। আচ্ছা, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।